এবার সিলেটে এনসিপি নেতা সার্জিসের গাড়ি বহরে হামলা, কানাইঘাটের পদযাত্রা শুরু। বগুড়ার ধুনটে যমুনায় তীব্র ভাঙন, বিলীন শহরবাড়ি বাদরক্ষা স্পারের প্রায় ১২০ মিটার অংশ। হাম উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় হাম সন্দেহে রোগী শনাক্ত ৮০০-র বেশি। আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবরে যাচ্ছি। এবার সিলেটের গোলাপগঞ্জে কর্মসূচি শেষে বের হওয়ার পথে এনসিপি নেতা সার্জিস আলমের গাড়িবহরে হামলা হয়েছে। দুপুরে গোলাপগঞ্জ পুরসভায় শহীদ পরিবারের সাথে মতবিনিময় শেষে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িতে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম ও সংসদ সদস্য মাহমুদা মিতু। পরে সিলেটের সার্কিট হাউসে আলোচনা শেষে কানাইঘাটের পদযাত্রা শুরু করেন দলের কেন্দ্রীয় নেতারা। এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সিলেট জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে হবিগঞ্জে হামলার মামলায় জেলা ছাত্র দলের সভাপতি সহ ১১ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও প্রায় ১০০। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানবো। সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, এখন সেখানে কি অবস্থা? এনসিপির পক্ষ থেকে কোনো তথ্য কি এসেছে কিনা? আমরা এই মুহূর্তে সার্কিট হাউসে অবস্থান করছি এবং সার্জিস আলমের উপর হামলার পর তারা সবাই এখানে জড়ো হয়েছিলেন এবং এই মুহূর্তে সিদ্ধান্ত আসছে তাদের যে পূর্ব নির্ধারিত পথসভা রয়েছে, পদযাত্রা, সেটা তারা কানাইঘাটে করবেন এবং এই মুহূর্তে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীরা আসছেন। নাহিদ ইসলাম কিছুক্ষণ আগেও কথা বলেছেন, তিনি বলেছেন যে কোনো হামলা দিয়ে তাদেরকে আসলে দমানো যাবে না। তারাই জুলাই আন্দোলনের যে স্পিড তাদের মধ্যে আছে তা কখনো দমানো যাবে না বলে তারা বলেছেন এবং নিশ্চয়ই দেখছেন যে এনসিপির যে গাড়িবহরগুলো তা সার্কিট হাউস প্রাঙ্গণে এখন রয়েছে এবং জানিয়ে রাখি যে আজকে কিন্তু ২ দফায় সার্জিস আলমের উপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি দায়ী করেছেন, বিএনপিকে তিনি দায়ী করেছেন এবং গত মঙ্গলবার থেকে কিন্তু এই হামলার সূত্রপাতগুলো হচ্ছে এবং সিলেটে এই হামলার পর কিন্তু তাদের প্রথমেই কানাইঘাট যাওয়ার কথা ছিল, কিন্তু তারা সেখানে না গিয়ে গোলাপগঞ্জ থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে আসেন এবং এখানে এসে তারা দীর্ঘক্ষণ তারা মিটিং করেন। মিটিং পর তারা আসলে সিদ্ধান্ত নেন যে তারা কানাইঘাটের যে পথসভা রয়েছে সেখানে যোগদান করবেন। জানিয়ে রাখি আজকে মূলত তাদের 3টি প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমটি গোলাপগঞ্জে তারা অনুষ্ঠিত হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আলাপ এবং দ্বিতীয়ত ছিল 2-3টার দিকে তাদের কানাইঘাটের যে পদযাত্রা ছিল তা তারা সাময়িকভাবে বাতিল করেছিলেন এবং 3টার দিকে তা অনুষ্ঠিত হয়নি। এখন প্রায় 2 ঘন্টা পর সিদ্ধান্ত আসছে যে তারা কানাইঘাটের এই পদযাত্রায় তারা অংশ নেবেন এবং কানাইঘাটের পদযাত্রার পর তারা উসমানীনগর যেতে পারেন বলে আমরা জেনেছি এবং সেখানে হয়তো রাত হয়ে যেতে পারে, সেখানেও তারা একটি পদযাত্রা অংশ নেওয়ার কথা রয়েছে। এবং নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে যেটা বললেন যে তিনি বললেন যে তাদের উপর যে বারবার হামলা হচ্ছে এটা আসলে কার ইন্ধনে হচ্ছে তা সবাই আসলে জানে এবং তিনি বলেছেন তাদের উপরে যারা আসলে আক্রমণ করছে কোনোভাবেই তাদেরকে দমানো যাবে না। তারা সারা দেশব্যাপী যে পদযাত্রা করবেন তারা বলছেন যে কোনো হামলা হলো তারা আসলে মোকাবেলা করে তারা এগিয়ে যাবেন এবং একই সাথে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে যে হামলাটি হলো অর্থাৎ 3টার দিকে সেখানে এনসিপির অন্যতম নেত্রী মাহমুদা মিতু এবং সার্জিস আলম ছিলেন, তাদের গাড়িবহরে হামলা হয় এবং পিছনের যে অংশ তা ভেঙে যায়। তো আমার কাছে ইচ্ছাতে এই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে শিমুল। সহকর্মী আজহার উদ্দিন শিমুল যুক্ত হয়েছিলেন সিলেট থেকে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। সকালে ঝিনাইদহের জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে এক মতবিনিময় সভায় এমনটাই বলেন তিনি। এনসিপি বর্তমানে যা করছে এগুলো জামাতের পরামর্শই করছে। এই জন্য জামাত এবং এনসিপিকে বলবো, যদি এইভাবে আপনারা রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেন তাহলে কিন্তু তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরাও প্রস্তুত আছি। বগুড়ার ধুনটে যমুনার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীতে বিলীন শহরবাড়ি বাদরক্ষা স্পারের প্রায় ১২০ মিটার অংশ। বারবার ভাঙনে আতঙ্কে নদী পাড়ের মানুষ। নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। কেউ ঘরের টিন খুলছেন, কেউ নামাচ্ছেন বাঁশ কাঠ, কেউ আবার সহায় সম্বল নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
চোখে অশ্রু নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় নির্বাক ঘরহারা মানুষ। যে উঠান ছিল অসংখ্য হাসি কান্নার স্মৃতি, তা এখন বিলীনের পথে। বগুড়ার ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষার জন্য নির্মিত শক্তিশালী স্পারেই দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। মাত্র একদিনের ব্যবধানে বিলীন হয়েছে 120 মিটার অংশ। এতে দিশেহারা নদী তীরের মানুষ। যেটুকু ভাঙ্গা দেখতেছেন পুরো জায়গাটুকু একবারে বিশাল বড় একটা চাপ দিয়ে পুরোটাই আস্তে আস্তে নেমে যাচ্ছে গা। বাড়ি ঘর মানুষজন সবকিছু ক্ষতি হতেছে, সবসময় যার যা আছে সবই ক্ষতি। আর এই নদীর কাজ হবে হবে করে করে তো হইলো না। এখন দেখেন আজকে এই পর্যন্ত আজকে 2টা থেকে এই গ্রহণ বাদ চলে যাচ্ছে গা। অভিযোগ, প্রতি বছরই যমুনার ভাঙ্গন রোধে মেলে স্থায়ী ব্যবস্থার আশ্বাস, তবে নেওয়া হয় না কার্যকর পদক্ষেপ। আর বরাবরের মতো ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এটা ক্ষণস্থায়ী কাজ হচ্ছে, এটাতে আসলে সম্ভব না, কারণ পানি বৃদ্ধি পেলে দেখা যাবে যে আবার ভাঙবে। তাই আমরা চাইলে স্থায়ীভাবে কাজ করার। ফাটল ধরছে আজ 2-3 দিন আগে থেকে। এখানে পানি উন্নয়ন বোর্ডের লোক, তারা মানে তাদের যে দায়িত্ব, তারা মানে আসার দরকার, তারা আসতো না, তারা দেখেও না দেখার ভান করতো। আমরা এটা রক্ষার্থে অলরেডি আপনারা জানেন আমরা বিগত প্রায় 1 মাস ধরেই এখানে কাজ আমাদের চলমান ছিল, এবং আমরা আশা করছি এটা এখন যেহেতু আমাদের কন্ট্রোলের মধ্যে আমরা নিয়ে আসতে পারছি, এটা খুব দ্রুত আমরা রিকভার করে বের হতে পারব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙলে ঝুঁকিতে পড়বে বিস্তীর্ণ এলাকা, আশ্রয় হারাবেন হাজারো মানুষ। এরই মধ্যে ঘর ছেড়েছে শতাধিক পরিবার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। বর্ষা রাঙামাটির বাঘাইছড়িবাসীর কাছে এক আতঙ্কের নাম। কাঁচালং নদীর নাব্য সংকট আর স্থায়ী বাঁধ না থাকায় বছরের পর বছর বন্যা আর জলাবদ্ধতার সঙ্গে যুদ্ধ করে টিকে আছেন এই এলাকার হাজারো মানুষ। আকাশে কালো মেঘ দেখলেই বুক কেঁপে ওঠে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার বারোবিন্দু এলাকার মানুষের। এটি কেবল বৃষ্টির আশঙ্কা নয়, তাদের বসতভিটা আর স্বপ্ন হারানোর ভয়। কাঁচালং নদীর নাব্য সংকট আর টেকসই প্রতিরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছরই এখানে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। পাহাড়ি ঢলের তীব্র স্রোত মুহূর্তেই ভয়ঙ্কর রূপ নেয়, রাস্তাঘাট ছাপিয়ে ঢুকে পড়ে লোকালয়ে। যার বড় উদাহরণ সাম্প্রতিক বন্যা, যাতে সরাসরি পানিবন্দী হয়ে পড়ে উপজেলার প্রায় 30,000 মানুষ। বছরে 2বার 3বার 4বার করে পানি হয়, যার কারণে আমরা খুবই ভুগতি। আমার দোকানটা ছিল এই গাছের সঙ্গে পানির নিচে। এরকম বন্যা, বড় বড় বন্যা এই যাবৎ চিন্তা হলো। সব বেঁচে যায় বলে অনেক নিরীহ মানুষের কষ্ট হয়। এই বার্তা আমার জোরে দরকার, কারণ পাহাড়ি বাঙালির উপকার হবে এই বার্তা যদি জোরে হয়। বেড়িবাঁধের যদি কাঁচালং নদীর 2 সাইডে করা হয়, তাহলে আশা করি বাঘাইছড়ি বাঁচবে, তুলবান বাঁচবে, এই এলাকা বাঁচবে। তবে দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে এবার মিলেছে আশার বাণী। নদী খনন ও স্থায়ী বাঁধ নির্মাণে আশ্বাস দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী। বাঁধের ব্যাপারে সবাই ধরছে, আমি বললাম, আপনি বলছেন এটা দ্রুততম সময়ের মধ্যে হবে, ড্রেজিং এবং বাঁধ, এই আর কি। ঠিক আছে, বাঁধটা কিন্তু দ্রুত প্রয়োজন। স্কুল ছাত্রছাত্রী সবাই কষ্ট পাচ্ছে, বলতেছে। দেশের অন্যতম বড় উপজেলা বাঘাইছড়িতে প্রায় 2 লাখ মানুষের বসবাস। ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন অন্তত 1.5 লাখ। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। হাম উপসর্গে আরও 4 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম সন্দেহে রোগী শনাক্ত হয়েছে মোট 870 জন। হাম সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয় 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা 135 জন। গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,874 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,10,882 জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন 1,06,053 জন।
দর্শক, আমরা হাম ও ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। শুরুতে যেতে চাই নেত্রকোনায়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হানিফুল্লাহ আকাশ এবং সাথে সাথে আমাদের মুন্সিগঞ্জ সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন। আকাশ, কি অবস্থা? হাম উপসর্গ যাদের মধ্যে দেখা গেছে সেটা কি প্রকোপ কি দিন দিন বাড়ছে কিনা এবং হসপিটালগুলোর কি অবস্থা? ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে। এই জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় কিন্তু নেত্রকোনায় মোট 6 জন নতুন রোগী কিন্তু হামে শনাক্ত হয়ে ভর্তি হয়েছে এবং এছাড়াও যে জেলার যে 10 উপজেলায় কিন্তু এখন পর্যন্ত হামে মোট রোগী আক্রান্ত সংখ্যা ছিল 1392 জন। তার মধ্যে 1270 জন রোগী কিন্তু বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং বাকিরা জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, জেলা স্বাস্থ্য বিভাগের যে কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে গত 1 মাস ধরে কিন্তু নেত্রকোনায় হামের যে উপসর্গে আক্রান্ত যে রোগীর সংখ্যা সেটা অনেকটাই কমেছে এবং তারা চেষ্টা করছেন যে এই হাম রোগে আক্রান্ত হওয়ার জন্য যে কারণগুলো রয়েছে সেগুলো থেকে সাধারণ মানুষকে সচেতন করতে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, এটিও আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আসলে এই নেত্রকোনার যে আটপাড়া উপজেলা সেটিকে হামের জন্য হটস্পট হিসেবে ঘোষণা করার পর কিন্তু সরকার কর্তৃক সেখানে শতভাগ শিশুদেরকে যে হাম রুবেলার যে টিকা সেটি সম্পূর্ণ করা হয়েছে। এছাড়াও জেলার অন্যান্য যে টিকা কেন্দ্রগুলোতেও কিন্তু হামের টিকা দেওয়া হয়েছে, যে কারণে তারা বলছেন যে এই রোগে আক্রান্তের যে এখন যে সংখ্যা সেটি দিন দিন কমে আসছে, যে কারণে আসলে গত 24 ঘন্টায় নেত্রকোনায় কিন্তু 6 জন রোগী ভর্তি হয়েছে এবং তারা বলছেন যে এটা কিন্তু গত 1 সপ্তাহে কিন্তু এটা কমে এসছে এই রোগীর সংখ্যাটা। ধন্যবাদ আপনাকে আকাশ। আমরা মুন্সিগঞ্জে ডেঙ্গুর অবস্থা জানার চেষ্টা করব, তার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। সচেষ্ট আছে, তারপরেও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায় ওই ব্যাপারটাকে ঠিক করা। সুতরাং এটা কিন্তু আমাদের বাংলাদেশে এই আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে দয়া করে আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সেই 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটার ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। এবং একই সাথে যে সকল কোম্পানিতে বা তারা কাজ করছে তাদের সাথে আমাদের দূতাবাস যোগাযোগ করছে যে যদি কোম্পানির কারণে তারা চাকরিচ্যুত হয়ে থাকে বা চাকরিচ্যুত হওয়ার কারণে যদি তাদের ভিসা ক্যান্সেলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে এমপ্লয়ার বা কোম্পানিরও কিছু দায়িত্ব আছে। সেই জায়গাটা থেকে আমাদের দূতাবাস তালিকা ধরে ওই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে ওখানেও কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায় নাকি সেটা দেখবে। ইতিমধ্যে আমাদের অ্যাম্বাসেডর যে আবুধাবি এবং দুবাইতে আছে, তারা আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করেছে এই সপ্তাহে। আজকে তো বৃহস্পতিবার, এই আগামী সপ্তাহে তাদের আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে মিটিংও আছে। আমরা আশা করছি একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। এরপরেও যেটা আমরা বলতে চাই, যেটা ইতিমধ্যেই বলা হয়েছে, যে আমাদের আরব আমিরাত বা বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশিরা যখন ফেক ডকুমেন্ট নিয়ে যায়, তখন কিন্তু সেই কারণে আমাদের বাংলাদেশিরা যারা যায় বিভিন্নভাবে কাজ করতে, তারা যেরকম বিপদে পড়ে, আবার যারা লিগালি যেতে যাচ্ছে তারাও কিন্তু বিপদে পড়ে। সো দুইভাবেই কিন্তু আমাদের এই শ্রম বাজারটা ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো উত্তরণের জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছি। আমরা আইন যদি আরও শক্ত করতে হয় বা আইন সংশোধন করতে হয়, 2013 সালের অভিবাসন একটা আইন আছে, সেই আইন যদি সংশোধন করার প্রয়োজন হয় সেটাও আমরা আইন মন্ত্রণালয় এবং সাথে কথা বলবো এবং সেই
সেই দিকে আমরা আগাবো। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সচেষ্ট আছেন। উনি গতকালকে আমাদের সাথে কথা বলেছেন, উনি আমাদের আরব আমিরাতে আমাদের অ্যাম্বাসেডার আছে, ওনার সাথে কথা বলেছেন, প্রকৃত চিত্রটি উনি জানতে চেয়েছেন, উনি জেনেছেন এবং এটা প্রতিকার করারও উনি নির্দেশ দিয়েছেন। আমরা সচেষ্ট আছি, কিন্তু একই সাথে আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো রকম আপনারা যাতে আপনার যেই সংবাদটি প্রচার করেন, যে ডেটাটা প্রচার করেন, সেটা যেন ভেরিফাইড হয়, দয়া করে সেটাই। প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাবো বলছিলাম। আমাদের সহকর্মী শুভ ঘোষ আমাদের সাথে যুক্ত আছেন। শুভ, কি অবস্থা? সাধারণত এই সময় ডেঙ্গু প্রকোপ বাড়ে, এই বছর কি অবস্থা? ইসরাত, এই বছর কিন্তু মুন্সিগঞ্জ জেলা সদরে অর্থাৎ মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রায় 750-র মতো ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে শুধু জুলাই মাসের 29 দিনেই প্রায় 5 শতাধিক ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি হয়েছে হাসপাতালে। অভিযোগ রয়েছে খোদ হাসপাতালে এসেই মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অনেকে। আমরা রয়েছি 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আপনাকে যদি একটু দেখাতে চেষ্টা করি, হাসপাতালের ঠিক পাশেই কিন্তু এডিস মশার লার্ভা দেখা যাচ্ছে এবং বলা যায় এটি একটি মশার প্রজনন কেন্দ্র। রোগীদেরও কিন্তু সেই অভিযোগটি রয়েছে। আশপাশে আপনি দেখতেই পাচ্ছেন যে ডাবের খোসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বৃষ্টির পানি জমাট বেঁধে আছে এবং সেখানে মশা উড়ে এসে বসছে আবার উড়ে যাচ্ছে, সেই চিত্রটি কিন্তু দেখতে পাচ্ছি। আমরা হাসপাতাল ঘুরে কিন্তু যারা ভর্তি আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে এইবার যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কিন্তু ভিন্ন রকমের পার্শ্ব প্রতিক্রিয়া যাচ্ছে, তীব্র শরীর ব্যথা সহ নানা বিড়ম্বনার মধ্যে তারা পড়ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে পেট ব্যথা, ডায়রিয়া সহ আসলে সিজনাল জ্বরে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আসছেন সেই সব মানুষের মধ্যেই কিন্তু ডেঙ্গু শনাক্ত হচ্ছে। এবং এই যে 750 রোগী গেল এক বছরে এই বছর আক্রান্ত হয়েছে, এর মধ্যে জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু এই পর্যন্ত আজকে অর্থাৎ গত 24 ঘন্টায় 471 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, সেই তথ্যটি তারা দিয়েছে। পাশাপাশি মুন্সিগঞ্জ সদর হাসপাতালে কিন্তু 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখন কিন্তু হাসপাতালে রোগী ভর্তি আছে প্রায় 400-র উপরে, অর্থাৎ শয্যা সংকটে হাসপাতালের বারান্দাতেও কিন্তু ঠাঁই মিলছে না রোগীদের। এমন পরিস্থিতিতে নতুন করে আবারও 20 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। তবে এডিস মশা নিয়ন্ত্রণে বা ডেঙ্গু প্রতিরোধে তেমন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই অভিযোগটি কিন্তু করছেন আক্রান্ত ভুক্তভোগীরা। এবং হাসপাতালের ঠিক পাশেই কিন্তু ডেঙ্গু মশার যে প্রজনন কেন্দ্র রয়েছে, রোগীরা অভিযোগ করেছিল, আমরাও কিন্তু সেটি এসে বাস্তবতায় মিল পেলাম। এখানে কিন্তু হাসপাতালের ঠিক নিচেই ডাবের খোসা থেকে শুরু করে বিভিন্ন যে পরিষ্কার স্বচ্ছ পানি বা ড্রেনের পানির মধ্যে কিন্তু মশা দেখা যাচ্ছে। সব মিলিয়ে হাসপাতালে এসে চিকিৎসা নিতে এসে রোগীরা যে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সেই অভিযোগটি করছিল, সেটি কিন্তু একটি দৃশ্যমান বাস্তবতা পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ বলছে যে ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা আসছে তাদের চিকিৎসা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। তবে হাসপাতালে এসে কিন্তু প্রয়োজনীয় স্যালাইন, ঔষধ না পাওয়া সহ নানা অব্যবস্থাপনার একটি অভিযোগ করেছেন রোগীরা। এবং হাসপাতালের ঠিক সামনে এবং ভবনের দুই পাশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, সেখান থেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা রয়েছে। এবং হাসপাতালে যারা আছে তারা প্রচন্ড মশার কামড় খাচ্ছে সন্ধ্যার পর থেকেই, সেই অভিযোগটি যেমন করেছে। পর্যাপ্ত মশারিও দেয়া হচ্ছে না ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা ভর্তি হচ্ছে তাদের, সেই অভিযোগটিও রয়েছে। সব মিলিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার একটি জোরালো তাগিদ রয়েছে এখানকার স্থানীয়দের। ধন্যবাদ আপনাকে শুভ ঘোষ যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জ এলাকা থেকে। কয়েক মাস ধরেই চেষ্টা চলছিল শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরার, কিন্তু বারবার স্থান পরিবর্তনের কারণে সম্ভব হয়নি তা। শেষ পর্যন্ত ধরা পড়ে যশোরে। চট্টগ্রামে আনার পর পুলিশের দাবি বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে দেখা করতেই ভারতে পালাচ্ছিল ইমন। তার কাছে মিলেছে দেশটির আধার কার্ড। তার 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। 2024 সালের 5 আগস্টের পর থেকে গেল 2 বছরে একের পর এক হত্যা, চাঁদাবাজি সহ নানা অপরাধ করে চট্টগ্রামে জেলা ও মহানগরে ত্রাস সৃষ্টি করে আলোচনায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। যশোরে গ্রেপ্তার পর সহযোগী সহ বৃহস্পতিবার তাকে আনা হয় চট্টগ্রামে।
দীর্ঘদিন ধরে চেষ্টা হলেও ঘন ঘন স্থান পরিবর্তন ও আত্মগোপনের কারণে তাকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে গেল ১৩ জুন রাউজানে পাহাড়তলী এলাকায় আলোচিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় ধামা ইলিয়াসকে গ্রেপ্তারের পর মূলত তার পুরো নেটওয়ার্কের খোঁজ পায় পুলিশ। তারই সূত্র ধরে শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তারে সফল হয় তারা। এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই এবং গতকাল এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। চট্টগ্রাম যশোরে যাওয়ার আগেও প্রতিমধ্যে কয়েকটি স্থানে তাকে গ্রেপ্তারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বারবারই গাড়ি পরিবর্তন সহ নানা কারণে ফসকে যায়। তবে সবশেষ আটকে যায় পুলিশের জালে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে পুলিশের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সাথে আলোচনা করে যশোর হয়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা ছিল ইমনের। তার কাছে ভারতীয় আধার কার্ডও থাকার প্রমাণ পায় পুলিশ। পর্যায়ে বুঝে গিয়েছিল যে এখানে থাকা তার জন্য নিরাপদ না। তখন কিন্তু ওই যে সাজ্জাদের পরামর্শক্রমেই এবং সকল, বিশেষ করে তার তো ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওইখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জেগরগাছাতে। পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি, যেটাতে সে ইউজ করার কথা ওইখানে গিয়ে। পুলিশ জানায় তাকে গ্রেপ্তারের পর নোয়াখালীতে আরেক শীর্ষ সন্ত্রাসী রায়হানের অবস্থান নিশ্চিত হয় পুলিশ। সেখানে অভিযান চালালেও 2 তলা থেকে ডোবায় লাফ দিয়ে পালিয়ে যায় রায়হান। শীর্ষ সন্ত্রাসী এবং কুখ্যাত, যার নেতৃত্বে মূলত ওই এলাকায় প্রচুর হত্যাকাণ্ড থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন ঘটনা ঘটেছে। তো তাকে আমরা ওইখানে ধরার জন্য চেষ্টা করি। একটা বাড়িতে সে ছিল, কিন্তু বাড়ির ছাদ থেকে সে লাফ দিয়ে কোনোভাবে, মানে এটা আসলে অলৌকিকভাবে সে বেঁচে গেছে। পুলিশের দাবি, ইমনের দেয়া তথ্য মতে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও 2টি দেশীয় এলজি উদ্ধার করা হয়। তবে তাকে রিমান্ডে এনে বাকি অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর কথা জানায় পুলিশ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাঙ্কি থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে একদান্ত ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ঘটনা এটি। পুলিশ জানায়, গীতারানী বাড়িতে একাই থাকতেন। রাতে ঘরের শীত কেটে ভেতরে প্রবেশ করে কে বা কারা, পরে তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। ঘটনা আড়াল করতে মরদেহ ফেলে রাখা হয় টয়লেটের ট্যাঙ্কে। রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির 2 দিন পর নিখোঁজ বাবা ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকদিন ধরে এই গ্যাস সংকটে নাজেহাল জনজীবন। সারা দেশে এই চিত্র দেখা গেছে। আমাদের সহকর্মীদের কাছ থেকে সেই আপডেট জানার চেষ্টা করব। সাভার এবং ফেনী থেকে আমাদের 2 সহকর্মী আমাদের সাথে যুক্ত আছেন। সাভার থেকে যুক্ত আছেন অপু ওহাব। অপু, কি অবস্থা? সাভারের চিত্র কেমন দেখতে পাচ্ছেন এবং এই সংকট আসলে কবে নাগাদ ঠিক হতে পারে, কোনো তথ্য কি মিলছে? হ্যাঁ ইশরাত, গ্যাস সংকট কাটছে না, মূলত সমস্যা একটার পর একটা তৈরি হচ্ছে। শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার কথা যদি বলি, এই পরিবহন সেক্টরে যে গ্যাস, অর্থাৎ সিএনজি চালিত যে যানবাহন, এগুলোর সমস্যা কিছুটা সমাধান হয়েছে। কারণ শিল্পে যে গ্যাস দেওয়া হতো এখান থেকে, এই বড় বড় লরিতে করে কিন্তু অনেক শিল্পের প্রতিষ্ঠানে গ্যাস নেওয়া হতো, সেটি বন্ধ হতে কিছুটা কমেছে। আমি যেখানে রয়েছি এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তেমন দীর্ঘ লাইন নেই, যদিও যানজট রয়েছে, এই জন্য তারা বলছেন যে লাইন নেই। কিন্তু পাশাপাশি আরেকটি সংকট কিন্তু তৈরি হয়েছে, জ্বালানি তেলের সমস্যা হয়ে গেছে। কারণ আপনি জানেন যে এখানে যে 1000-এরও বেশি পোশাক কারখানা রয়েছে এবং অন্যান্য কারখানা রয়েছে, এগুলোতে কিন্তু আপনার এই প্রত্যেকটিতেই জেনারেটর রয়েছে। জেনারেটরের জন্য যে জ্বালানির দরকার, অর্থাৎ যেটি এতদিন গ্যাসে চলতো, সেটি কিন্তু এখন পুরোপুরি নির্ভর হয়ে গেছে হচ্ছে ডিজেলের উপর। এই জন্য এই যে পাম্পটি রয়েছে এখানে কিন্তু আপনি হয়তো দেখছেন যে অনেক ড্রাম কিন্তু এখানে রয়েছে। এই ড্রামগুলো কিন্তু তারা গ্যাস, অর্থাৎ এগুলোতে তেল নিবে, ডিজেল নিবে, কিন্তু ডিজেল নিতে পারছে না, এখানে নেই ডিজেল নেই। আশপাশে অনেক পাম্পে তারা গেছে, বিভিন্ন পাম্পে যেও কিন্তু তারা খোঁজখবর নিয়েছে, কিন্তু এখানে তাদের গ্যাস নেই। আমি যদি একটু এখানে কিন্তু এই গ্যাসের সমস্যার পাশাপাশি এই যে জ্বালানি সমস্যা তৈরি হয়েছে, সংকটটি তৈরি হয়েছে, অর্থাৎ এবং আবাসিক ক্ষেত্রে যে গ্যাস, আবাসিক ক্ষেত্রেও কিন্তু গ্যাস পাচ্ছে না, শিল্পে তো পাচ্ছেই না। তবে সিএনজির ক্ষেত্রে, অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে যে সমস্যা কিছুটা। ধন্যবাদ আপনাকে অপু।
ফেনীতে যেতে চাই সহকর্মী দিলদার হোসেন স্বপন দেখছি যুক্ত আছেন। দিলদার, কি অবস্থা? ফেনীর চিত্র কেমন, বাসাবাড়ির চিত্র কেমন? গ্যাসের সংকটের খবর তো মিলছে। বাসাবাড়ি এবং শিল্প কারখানা লাইনের গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি এখন রয়েছি ফেনী শহরের একাডেমি এলাকায় করিম সিএনজি ফিলিং স্টেশনে। এখানে প্রতিদিন দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত গ্যাস তারা দিয়ে থাকেন। তবে তারা জানিয়েছেন আমাদেরকে যে গ্যাস তারা 3টা থেকে শুরু করলেও আসলে তারা 6টা পর্যন্ত গ্যাস দিতে পারে না। চাপ এত কম থাকে যে একটা সিএনজি অটো রিক্সায় 200 হইতে 250 টাকার গ্যাস দিতে পারলেও সেই গ্যাস দেওয়া হচ্ছে মাত্র 70 থেকে 80 টাকা। এবং পাশাপাশি বাসাবাড়িতে যে সংকটের কথা বলা হচ্ছে, বাসাবাড়িতে সকাল 6টা থেকে 2টা পর্যন্ত ফেনীর অনেকগুলো এলাকায় গ্যাস থাকে না। ওইসব এলাকাগুলো তারা বিকল্প ব্যবস্থা, তারা গ্যাস যেহেতু নাই তার বিকল্প ব্যবস্থা রান্নাবান্নার কাজ করে থাকেন বিদ্যুতের মাধ্যমে। পাশাপাশি তারা লাকড়ি চুলাও ব্যবহার করছেন। এভাবে তারা রান্নাবান্নার কাজ করছেন। তবে গ্যাস বিষয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। বিশেষ করে বাসা বাড়িতে যারা গ্যাস পাচ্ছেন না তারা বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা ফেনীতে যে 3টি ফিলিং স্টেশনে গ্যাস দিয়ে থাকেন, সে যারা এখানে গ্যাস নিতে আসেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা অনেক কষ্টের মধ্যে রয়েছেন। যে তাদের যে প্রতিদিনের যে টাকা উপার্জন করা প্রয়োজন এবং মালিককে দিতে হয় সেই পরিমাণ টাকা তারা উপার্জন করতে পারছেন না। এতে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই গ্যাস চাহিদা পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে স্বপন। দিলদার হোসেন স্বপন যুক্ত হয়েছিলেন ফেনী থেকে।